দেশের গুরুত্বপূর্ণ দুইটা দল। এনসিপি কোন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভাই, এই কথাটা আমার একটু বুঝান তো ভাই। ওই যে তারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা, তারা যদি সম্মুখ সারির নেতা হয়ে থাকে, তারা যদি ছাত্রদের প্রতিনিধি হয়ে থাকে, তাহলে একটা ছাত্র সংসদ নির্বাচনে তারা দ্বিতীয় স্থানে পর্যন্ত থাকতে পারলো না কেন? তেমন স্টুডেন্টরা তাদেরকে তো প্রত্যাখ্যান করছে রে ভাই, ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করছে। শুনেন, আপনার কাছে মনে রাখবেন, কিছুদিন আগে, বছর কয়েক আগের কথা বলি, ইংল্যান্ডে একটা গণভোট হয়েছিল, ব্রেক্সিট যেটা আমরা বলি সবসময়। ওই সময় যে কনজারভেটিভ পার্টি ছিল, সেখানে আপনার ডেভিড ক্যামেরন ছিল তার দেশের প্রাইম মিনিস্টার। ডেভিড ক্যামেরন তার দল কিন্তু এটার পক্ষে যে প্রচারণা করছে তাও কিন্তু না, কিন্তু উনি এটাকে সমর্থন করেছিলেন যে আমরা একসঙ্গে থাকবো ইউরোপের সঙ্গে। গণভোটে হেরে গেছেন, উনি পদত্যাগ করেছেন। কেন করেছিলেন? কারণ ওনার আত্মসম্মান বোধটা কাজ করেছিল যে আমি যা চেয়েছি তা পাইনি, অতএব আমার ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই। এটা ওনারা বুঝতে পেরেছিলেন। ডক্টর ইউনূস বলেন এই ছাত্র হলো তার এমপ্লয়ার। এমপ্লয়াররা কে? তারা পুরো যুব সমাজের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি। সেই প্রতিনিধি যেই দিন ডাকসু নির্বাচন তাদের ভরাডুবি হইল, 3 নম্বরে হইতে পারে না ভাই, 3 নম্বরে থাকতে পারে নাই। ওই দিন তো ডক্টর ইউনূসের উচিত ছিল যে যাদেরকে আমার এমপ্লয়ার মনে করেছিলাম তাদেরকে তো জনগণ চায় না, তারা তো জনগণের প্রতিনিধি না, তারা স্টুডেন্টদের প্রতিনিধি না, থাকা উচিত না। মাসুদ কামাল, তাহলে আমি অবশ্য প্রসঙ্গের একটু বাইরে, তবুও একটু জিজ্ঞাসা করি, তাহলে কি এই কারণেই তাদের যে একটা, আপনারা ও কিংস পার্টির তকমা সবাই দিচ্ছে মানে এনসিপি কে, সেখান থেকে কি তারা এখন সরে যাচ্ছে? কারণ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা ছিল না, তাদেরকে রেখেই প্রধান উপদেষ্টা বললেন সমস্ত রাজনৈতিক নেতা, সমস্ত জাতি একমত হয়ে এই জুলাই সনদ স্বাক্ষর করছেন। তাদের সমস্ত জাতি মানে আমরা আর মামুরা, এর বাইরে কেউ নাই। আচ্ছা আপনি আমাকে বলেন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, স্থগিত করছেন, ঠিক আছে, আওয়ামী লীগ আসতে পারবে না। তাহলে এটা বললে তো বলবো যে আমার সঙ্গে এই জাতীয় পার্টির একজন প্রতিনিধি আছে, আমি তার পক্ষে বলতেছি। তার পক্ষে না, আমি কিন্তু জাতীয় পার্টি পছন্দ করি না, তার ভূমিকা যেন আমি তার সমালোচনা বহুবার করছি। কিন্তু আপনি আমাকে বলেন জাতীয় পার্টিকে আপনি ডাকলেন না কোন বিবেচনায়, কোন কারণে ডাকলেন না? আপনি এই পার্টিকে নিষিদ্ধ করছেন? করেন নাই তো। স্থগিত করছেন? তাও তো করেন নাই। এটা কিন্তু পলিটিক্যাল পার্টি না, পলিটিক্যাল পার্টি তো। এই পার্টিকে আপনি ডাকলেন না কেন? কারণ এটা আপনার ইচ্ছা, এইটাই আপনার কাছে, এইটাই হলো পক্ষপাতহীন, এইটাই হলো আপনার মানে আপনার কি বলে এটাকে নির্দলীয় নিরপেক্ষতা। নিরপেক্ষতার এই ডেফিনেশন দিয়ে ভাই চলে না। আপনারা নিজেরা মানে এদের ভাব দেখে মনে হচ্ছে জানেন এই দেশটা হলো একটা বিরাট কেক, এই কেকটাকে আমার মামুরা ভাগাভাগি খাবো। ভাই এইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তার মানে কি জনাব মাসুদ কামাল, মানে নিরপেক্ষতা যে চাওয়া হচ্ছে সব দলগুলো যে তাহলে আমরা আর মামুদের মধ্যেই এখন নিরপেক্ষতা, মানে কে আমরার পক্ষে কে মামুরার পক্ষে যেন না চলে যায়, এই নিরপেক্ষতাই চাওয়া হচ্ছে। এটাই তো এখন এই নিরপেক্ষতা হচ্ছে, আমাদের নিরপেক্ষ দেখতেছি। ওনারা মনে করেন আমরা কিছু বুঝি না। ভাই এদেশে প্রধান উপদেষ্টা আছে, সরকার আছে, পলিটিক্যাল পার্টি আছে, এর বাইরে সবচেয়ে বড় স্টেকটা কারা? এটা হলো জনগণ, সাধারণ মানুষ। মানুষ কি বুঝে না? মানুষ এগুলো আলোচনা করে না? করে। মানুষ এগুলো আলোচনা করে, মানুষ ছি করে এদেরকে নিয়ে করে। আপনি ওই ফেসকে আপনার ভোট বাহিনী আছে চালাইলেন, বললেন দুনিয়া ওই পৃথিবী, বিষয়টা এরকম না। বিষয়টা এই দেশে অনেক ভোটার আছে, তারা কেন্দ্রে যে চাইবে আমার মার্কাটা, যে মার্কে আমি জীবন ভোট দিয়েছি সেই মার্কেটায়, নৌকা মার্কেটা কোথায়, আঙ্গুর মার্কেটা কোথায় খুঁজবে, এটাকে জাসদের লোক দেখবে যে মার্কেটা কোথায়। আপনি তাদের জন্য কি রাখছেন বিকল্প? আবার বলেন আপনি নির্বাচনে ভোট দিবেন, এটা কোন নির্বাচন হবে নাকি? অলরেডি আমরা অনেক সময় বলতাম না যে এই সরকারে ইউনুসের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব, বলতাম তো। কি বলছে ওরা? 6টা মানবাধিকার সংস্থা তারা কি বলছে? যে আপনি এইভাবে নিষিদ্ধ করতে পারেন না। ভাই দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। জি, এটা নিয়েও আমি একটু পরে কথা বলবো যে তাহলে এই যে চাপ, মানবাধিকার সংস্থা বলি বা বিদেশে ইন্টারভিউ দেওয়ার সময় একরকম চাপের মুখে পড়ছেন, আবার এদিকে আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে, এগুলোর একটা প্রভাব সামনে নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা এটা পরের আলোচনায় আসি। কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকে একটু শুনি, আপনি 3 দলের বৈঠকে গুরুত্বপূর্ণ কি মনে হলো, কি হলো আসলে আপনার দৃষ্টিতে? দেখুন, অনেকগুলো পলিটিক্যাল ডাইমেনশন শুরু হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে 6টি মানবাধিকার সংগঠন ইনক্লুডিং হিউম্যান রাইটস ওয়াচ তারা ক্যাটাগরিক্যালি আওয়ামী লীগের ব্যান লিফটের কথা বলেছে।
এবং আমি আইনজীবী হিসেবে মনে করি ব্যান ইম্পোজটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত ছিল। বিচারাধীন কোনো মামলা না থাকা অবস্থাতেও বিচারাধীন মামলার দোহাই দিয়ে বিচারাধীন থাকা পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এটা ডেফার করতে পারতো নির্বাচন কমিশন একই দিনে সেটাকে কার্যকর করে নিবন্ধনও বাতিল করে দিয়েছে সাময়িকভাবে। নিবন্ধন সাময়িকভাবে বাতিল করার কোনো সুস্পষ্ট বিধান ইলেকশন কমিশনের যে আইন আরপিও তে নাই। সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসলে সরকার দিতে পারবে না। দ্বিতীয় যেটি হচ্ছে, একই সাথে এখন দেখা যাচ্ছে গণভোটের দাবি উঠছে। এই গণভোটটা হবে কিনা, আগে হবে না পরে হবে, বা হবে কিনা আদৌ, গণভোটের কোনো বিধান এই মুহূর্তে সংবিধানে নাই। এই মুহূর্তে গণভোট করলে এটা অসাংবিধানিক হবে। এর আগে এরশাদ স্যারের সময় গণভোটের বিধানের ব্যতিক্রম গণভোট হয়েছে, ওনারা এটা পরে পার্লামেন্টে রেটিফাই করেছে। জিয়াউর রহমানের সময় হয়েছে, তখন ওটা কালচার ছিল, তখন ওটা ভ্যালিড ছিল যে মার্শাল ল হতো, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর কিছুদিন পর গণভোট করতো, কিছুদিন পর দল করতো, সে দলটা আবার ভোটে ক্ষমতায় আসবে, এই সিকুয়েন্সটা ছিল। এবং সেখানে সেই গণভোটে কিন্তু আরেকটা কথা বলা হতো, পরবর্তী ইলেকশন পর্যন্ত এই সরকারকে দেশ চালানোর ক্ষমতা দেওয়া হলো। একবার যদি গণভোট করে ফেলে ভোটের আগে, এরপরে ভোট পিছিয়ে দিলেও এই সরকার ওই গণভোটের ম্যান্ডেট দিয়ে কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার অধিকারিক হতে পারে। এরকম একটা ঝুঁকি আমি দেখি। কিভাবে সেটা কিভাবে, মানে গণভোটে নিশ্চয়ই এটা থাকবে না পয়েন্ট যে এই সরকার কি আরো দীর্ঘদিন থাকবে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাবে, এরকম কিছু তো নিশ্চয়ই থাকবে না। একটা লাইন ছিল জিয়াউর রহমানের সময় এবং এরশাদ সাহেবের সময়, যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার কন্টিনিউ করবে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত, কারণ কোনো কারণে যদি নির্বাচন না হয় তখন এই সরকার কন্টিনিউ করবে। গণভোটের পিছনে, ভোটের দিনের আগে গণভোটের দাবির পিছনে আমি এরকম একটা সম্ভাবনাও দেখি। এর সাথে যুক্ত হয়েছে ডেফিনেটলি সেনা সদস্যদের আজকে আইসিসি ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়েছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওয়ারেন্টের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছেন। আমি মনে করি এটা একটা ভালো দিক। তবে এটার কারণে অবশ্যই সেনাবাহিনীতে মিশ্র প্রক্রিয়া হবে, এবং সেনাবাহিনী এই মিশ্র প্রক্রিয়া, সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা, সার্বিক মব প্রতিরোধ এবং সামনের ভোটে ফুল সাপোর্ট দিতে পারবে কিনা, কতটুকু দিবে, এই সমস্ত বিষয় বিবেচনা আছে। তো আমি মনে করি সবগুলো বিষয় নিয়ে ডক্টর ইউনূস স্যার যেটা করেন, কিছু হলেই সবাইকে ডেকে তার স্ট্রেংথ দেখান, এবং স্ট্রেংথ তার ব্র্যাকেট বদলি স্ট্রেংথ, তার স্ট্রেংথের জায়গাটা কিছু দলের মধ্যে ঘুরপাক খাচ্ছে, উনি সেখানেই আছেন। উনি সার্বজনীন হতে চাননি, ওনার সার্বজনীন হওয়ার প্রয়োজন নাই, উনি এই কটি দল নিয়েই চলছেন। এবং তার ঐক্য প্রক্রিয়া, যে ঐক্য প্রক্রিয়া তিনি অসাধারণ বলেছে, বর্বর থেকে আমরা সিভিল হচ্ছি, আগে বর্বর ছিলাম এখন সভ্য হলাম, এই সভ্য প্রক্রিয়ায় 30টি নিবন্ধিত দল অংশগ্রহণ করেনি, নেওয়া হয়নি, 23টি দল স্বাক্ষর করেছে। তাহলে আপনি কোন পাল্লাটা ভারী করে ফেললেন? এবং জিল্লুর রহমান, তৃতীয় মাত্রার নাম করা সাংবাদিক, যার জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল, মাসুদ কামাল ভাইয়ের জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল। রক্ত দেয়াই তো আন্দোলন না, কথা দিয়েও ব্যাপক আন্দোলন করা যায়, কন্ট্রিবিউট করা যায়। জিল্লুর সাহেব বলেছেন যে এটা নাটক, নাটক দেখতে যাব না, স্পষ্ট করে ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন। মাসুদ কামাল অশ্বডিম্ব বলেছেন, আমি যদি ভুল না করি, বলেছেন কি নাকি আমি আসলে মিলিয়ে ফেলছি? অশ্বডিম্ব বলেনি, আমি বলছি এই নাটক হচ্ছে, নাটকটি আমরা হ্যাঁ পরে অশ্বডিম্ব বলেছেন। তো ওই যে জিনিসটি সার্বজনীন হলো না, সেই জিনিসটা টেকসই হবে কিভাবে? এটা পক্ষের হয়ে গেল, এক পক্ষের হয়ে গেল, উনি পক্ষ করে ফেললেন, ভাগ করে ফেললেন, দুটো ভাগ করে দিলেন নিজেই। এর সাথে আমি দেখা করব, অমুক দলের সাথে দেখা করবো না, অমুকদেরকে ডাকবো, অমুকদেরকে ডাকবো না। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণরূপে পিক এন্ড চুজ, স্বেচ্ছাধীন, এবং এটাকেই স্বৈরাচারী আচরণ বলে। আপনি যখন কোনো ফ্রেম রুলস এর বাইরে শুধুমাত্র নিজের ইচ্ছা মাফিক ডিসিশন গুলো নিবেন, বাস্তবায়ন করবেন, সেটাই এক ধরনের স্বৈরাচারী আচরণ অবশ্যই বলা যাবে। এক্ষেত্রে তার সবচেয়ে শক্তিশালী হ্যান্ড জামাত, কোনো সন্দেহ নেই। বিএনপির সাথে তিনি টানাপোড়েন রেখে আবার ঠিক করেন, আবার টানাপোড়েন করেন, আবার ঠিক করেন, কিন্তু তার মেইন স্ট্রেংথের জায়গা ছিল জামাত এবং এনসিপি। এনসিপি ডাকসুতে সহ সমস্ত ছাত্র নির্বাচনে খারাপ করেছে, কারণ এনসিপির সাথে জামাতের গভীর রিলেশন ছিল, আছে। এনসিপির অনেকে শিবির করতো, এরকম আমরা শুনি। স্বাভাবিকভাবে এনসিপি জামায়াতের এই টোন বদলে কেন সম্পর্কের আগে যেই একটা গভীর সম্পর্ক, সেখান থেকে এখন একদম ডান দিক, কে বাপ আর কে প্রতারক, সেই নিয়ে একটা আলোচনা চলছে, কেন এই অবস্থা চলে গেল সেটি একটু পরে আসি। কিন্তু মানে অনেকগুলো প্রসঙ্গই চলে আসছে এই কথার মধ্যে।
একদম একটুখানি বলছিলেন যে আপনি জুলাই সনদের কথা, আসলে দেখছিলাম আমি 56টি নিবন্ধিত দল, তার মধ্যে এখন পর্যন্ত মনে হয় স্বাক্ষর করেছে 25টি দল, গণফোরাম পরবর্তীতে আবার স্বাক্ষর করেছে, কিন্তু তাতে প্রধান উপদেষ্টা দাবি করছেন সমস্ত রাজনৈতিক দল সমস্ত জাতি ঐক্যমত হয়ে স্বাক্ষর করেছেন। আমি একটু আজকের যে বৈঠক হলো সেটি নিয়ে আসি। জনাব মাসুদ কামাল, আমি দেখছিলাম যে এনসিপি গেল প্রথমে, পরে জামাত গেল, কিন্তু এটি কি আপনি বুঝতে পারেন বা কিছু তথ্য আছে জামাতের আমির কেন যাচ্ছেন না? জামাতের আমির কেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না, কেন আজকের বৈঠকে গেলেন না, সেটি কি বুঝতে পারেন? মানে তিনি খুব একটা যাচ্ছেন না কেন? যাচ্ছেন না, উনি মনে করছেন যে ওনার প্রতিদ্বন্দ্বিতা বিএনপির যিনি আপনার দলীয় প্রধান, উনি যাচ্ছেন না। উনি তো যেতে পারছেন না, দেশের বাইরে, এরকম একটা কারণ আছে ওনার। উনি যাবেন না, উনি পাত্তা দেন না এটাকে। হতেই পারে এটা অত মানে টেকনোলজি যাচ্ছে তাই আমাকে যাইতে হবে সেটা মনে করেন না। ডক্টর ইউনূসকে ওই মাপে লিডার, ওই মাপে মনে করেন না, জান নাই, কোনো সমস্যা নাই। তো বিষয়টা হলো আপনাকে দেখেন, এই যে এই বৈঠকটা নিয়ে আলোচনা করি, দেখেন কালকে গেল আজ দুটো দল গেল, এই 3 দলের মধ্যে কমন কথাটা কি? একটা কমন কথা আছে, সেটা হলো 3 বলেছে যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আছে যারা পক্ষপাত দুষ্ট, বলেছেন। বিএনপি বলেছেন, আজকে জামাতও বলেছে। আর নাহিদ ইসলাম মানে এনসিপি প্রধানমন্ত্রী আরো 2 দিন আগে বলেই রাখছেন যে এরা এতটাই পক্ষদুষ্ট যে এরা সেফ এক্সিটের জন্য পলিটিক্যাল লিডারদের সঙ্গে লিজ করছেন, বলছেন না? বলছেন। তাহলে কি একজন লিয়াজ কখন পালাইতে কখন চায়? যখন তার মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ, অনেক অন্যায়ের অভিযোগ তার মধ্যে আছে, সে নিজেও জানে, অতএব সে ভাবে যে আমাকে পালায়ন করাটাই এখন সবচেয়ে ভালো হবে, এবং সেই জন্য সে লাইন ঘাট খুঁজতেছে। এই তো, তাহলে ওনার উপদেষ্টার মধ্যে একাধিক ব্যক্তির অভিযোগ আছে, 3টা দলেরই আছে। আর দলগুলিও তারা বলে আছে কিন্তু নাম বলে না। তো নামগুলি কে বাই করবে? পাবলিক। এই পলিটিক্যাল পার্টিগুলোকে পাবলিকলি কি মনে করে যে আমি একটা জিগজ্যাগ পাজল দিয়ে দিলাম আর পাবলিক হিসেবে সলভ। তোমার যদি মেরুদণ্ড থাকে তুমি নাম বলো কেন? লজ্জা পাও না? পাও, কি পাও বলো? এই ধরনের মানে নপুংসক পলিটিক্যাল পার্টি আমাদের দেশের ক্ষমতা, আমাদের এটা সহ্য করতে হবে। আমি এই ধরনের মেরুদণ্ডহীন পলিটিক্যাল পছন্দ করি না। আপনি পারলে বলেন, না আপনি বললেন, যখন জিজ্ঞাসা করেন কে, আপনারা বুঝেন, কারণ আমি বুঝে নেবো আমার কি শেখা, শেখা তো আপনার, অভিযোগ তো আপনি করছেন, আমি বুঝবো কেন? আপনি আমাকে বোঝান, আমাকে বোঝানো তো আপনার, সেটা আপনি পারবেন। আবার পলিটিক্যাল পার্টি রাষ্ট্র ক্ষমতায় নেবেন, দেশ পরিবর্তন করবেন, নিজেদের ক্যারেক্টার পরিবর্তন করেন। 3টা দলের কি অবস্থা আমি দেখতে, ধরে নিলাম আছে, যদি বলে আপনার তো ভাই নাম নাই, আমি তো বুঝতে পারছি তাকে বাদ দিব, তখন তারা কি ডক্টর বলতেই পারে আমার তো বোধ বুদ্ধি যাচ্ছে না, কার কথা বলতেছেন, কাজে আমি কারো বাদ দিইনি। তখন এইগুলি কি, এই লোকগুলি কি বলবে? এই লোকগুলি হয়েছে জানেন চতুর, এই ধরনের একজন চতুর্যের পরিচয় দিচ্ছে। এরা বড় করছে, পরে যাকে হারবে, ঝামেলা করবে। আমি আগেই বলেছিলাম ওখানে কত সমস্যা আছে, সমাধান করলেন না কেন? তখন ডক্টর ইউনূস বলবে আপনি আগেই ছিলেন সমস্যা, কিন্তু সমস্যা কোথাও তো খেয়ে দেন নাই, কাজে আমি সমস্যা খুঁজে পাই নাই। তাহলে কি এখন যারা মাসুদ কামাল আপনি মনে করেন যে ডক্টর ইউনূস এখন আসলে কোনো ব্যবস্থা নেবেন না? মানে সবাই বললেন, আপত্তি জানালেন, কিন্তু কোনো ব্যবস্থা হবে না? আপনি শিওর ধরে রাখেন, কিচ্ছু করবে না উনি। উনি যদি করতো, ওনার যদি আমাদের সেন্সটা কাজ করতো যে বিতর্ক নিয়ে একজনের উপদেষ্টা হওয়া ঠিক না, তাহলে উনি কালকেই করতেন। দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। সোমবার এই আসিফ বা সজীব ভুইয়া ভেরিফাইড ফেসবুকে একটা তালিকা দিচ্ছে ভারত সঙ্গে কি কি চুক্তি ছিল, ওনার সরকার এসে কোনটা কোনটা বাতিল করলো। 14টা চুক্তি দিয়েছে, দিয়া 10টা বাতিল করছে, আর কয়েকটা স্থগিত, কয়েকটা পুনর্বিবেচনা, এভাবে উনি দিয়ে দিয়েছে তালিকাটা। উপরে আবার নিচে মন্তব্য করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তারা গবেষণা করে দেখছে বাদ দিতে হচ্ছে। পরের দিন মানে 24 ঘন্টা যাওয়ার আগে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে না, অনেকগুলি 14টার মধ্যে অনেকগুলি চুক্তি যেগুলি এক্সিস্টই করে, চুক্তি নাই, করবেন কি আপনি? বলছে তাহলে কি হলো? আসিফ বাবু সজীব ভুইয়া যাকে মিথ্যা বলার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, মিথ্যা বলার মাধ্যমে পুরো দেশকে উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের উপরে ব্যাপারে ক্ষিপ্ত করে তুলতে চেয়েছে।
মিথ্যা বলার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো দেশটাকে একটু করে তুলতেছে। এইটার অ্যাক্ট করার দরকার নাই। তো সেই যে মিথ্যা মিথ্যা কথা বললো, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। ডক্টর ইউনূস ছিল তখন যে বাবা তো যোগ্য না, তুমি বাড়ি যাও, এবার বলতে পারছে? সে তো তাকেও ডরায়। ডক্টর বলবে বুড়া মানুষ, সে মনে, আমার মনে হয় মাঝে মাঝে শান্ত নেয়, দেখতে হবো একটু ভুলে যায়। আসলে না শর্ট টার্ম, আমার মনে হয় হতে পারে বয়স জনিত কারণে ভুলে যায়। তো এই কারণে এগুলো হচ্ছে। আমি তো অজ্ঞ লোকে এনে দেওয়া হচ্ছে, তার দেশটাকে ডুবিয়ে দিচ্ছে। জনাব মাসুদ কামাল, একটা কমন বিষয় বললেন আপনি যে সব দলের উপদেষ্টাদের বিষয়ে, কিছু উপদেষ্টাদের বিষয়ে আপত্তি জানিয়েছে, কিন্তু কারা তারা কেউ স্পষ্ট করেন নাই। আরেকটা মনে হয় কমন বিষয় আছে, জনপ্রশাসনের নিয়োগ, বদলি, ডিসিএসপিদের পদায়ন, এই বিষয়টি নিয়েও তিনটি দলই কিন্তু তাদের আপত্তি বা অভিযোগের কথা জানিয়েছে। এটা নিয়ে একটু পরে আসি আপনার কাছে। কিন্তু শামীম পাটোয়ারী, আপনার কাছ থেকে একটু, আপনি বলছিলেন যে গণভোট সেটি সংবিধানে নাই। এনসিপি কিন্তু গণভোটের সাথে সাথে আরও একটা দাবি করছে যে সাংবিধানিক আদেশ জারি করবেন ডক্টর ইউনূস, এবং সেটি সংবিধান বহির্ভূতভাবেই দিতে হবে। ধরুন সংবিধান বহির্ভূতভাবে গণভোট, সংবিধান বহির্ভূতভাবে এই যে সাংবিধানিক আদেশ, এগুলো যদি হয়, পরবর্তীতে সেটি কি বাধ্যবাধকতা তৈরি করতে পারবে নাকি, মানে কোনো দল চাইলে কি সেটি অস্বীকার করতে পারবে, নাকি তাদের উপর একটা বাধ্যবাধকতা তৈরি হয়েই যাবে? না, চাইলে তো অস্বীকার করতে পারবেই। তাদের 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট যেগুলো ছিল সেগুলো তো পরে বাতিল করা হয়েছে। তবে সাধারণত এরকম কিছু করা হলে পরবর্তী সরকার সাথে সাথেই সেটাকে বাতিল করে না। কিন্তু এই দাবিগুলো কেন আসছে? যখন মাননীয় প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে ফেব্রুয়ারির ডেট দিয়েছেন, ফেব্রুয়ারিতেই হবে, নিশ্চিতভাবে হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোট হবে, ফেবুলাস ভোট হবে, ফ্যান্টাবুলিয়াস ভোট হবে, তাহলে আজকে অক্টোবরে কেন গণভোট, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা উঠছে? এটার আমি কোনো যৌক্তিক কোনো কারণ পাই না। আবার জামাত হুমকিতে স্পষ্ট বলেছে যে বিশ্ববিদ্যালয়ে যে পরিণতিগুলো হচ্ছে বিএনপি সেই পরিণতি হবে। সবাই যদি জয়ের ব্যাপারে কনফিডেন্ট থাকে, তাহলে তারা যেটাকে ওন করে সেটা নির্বাচিত হয়ে তারা বাস্তবায়ন করবে। এটার জন্য গণভোট, বিশেষ সাংবিধানিক অর্ডার, এগুলোর তো কোনো দরকার আছে বলে আমি মনে করি না। বিশেষ সাংবিধানিক অর্ডার শব্দটি সংবিধানে নাই। এই সরকার সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে। বর্তমান রাষ্ট্রপতি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে বিপ্লবের আগে। উনি যদি এখন বিশেষ সাংবিধানিক অর্ডার দেন, তাহলে উনি সংবিধান এবং ওনার শপথ ভঙ্গ করবেন। সাংবিধানিক আদেশ নাকি ডক্টর ইউনূসকেই দিতে হবে, এমন দাবি করছে এনসিপি, মানে রাষ্ট্রপতি দিতে পারবেন না, কারণ উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা, যার ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে ইকুইভ্যালেন্ট করা যেতে পারে। প্রধানমন্ত্রীর তো এরকম কোনো ক্ষমতা নাই, অনলি রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দিতে পারেন। অথবা বিভিন্ন সময় আমরা দেখেছি প্রেসিডেন্সিয়াল অর্ডার দেওয়া হয়েছিল যখন সংবিধান থাকতো না। আর যতবার মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর আসছে বা গণভোট হয়েছে, তখন কিন্তু কনস্টিটিউশন সাসপেন্ড থাকতো। সেই জন্য গণভোট হয়ে এটাকে জাস্টিফাই করে তারপরে আবার কনস্টিটিউশন রেস্টোর করে আবার ভোট করা হতো। ওটা তো একটা অন্য কাঠামো। অবশ্যই ডক্টর ইউনূস স্যার মিস্টার জেনারেল চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর না, নোবেল বিজয়ী একজন শান্তিকামী মানুষ। তিনি কেন মার্শাল লর আর্মি রেফারেন্স গুলোকে অ্যাডপ্ট করবেন? সেটা কোনো যৌক্তিক কারণ নাই। এটা হচ্ছে ঘোলাটে সৃষ্টি করা। পরিবেশ যত ঘোলাটে হবে, এনসিপির জন্য যত সুবিধা হবে, তারা এটাকে তাদের প্রলং করতে পারবে। তাদের এই যে ট্রান্সফার, তাদের এই যে বদলি বাণিজ্য, তাদের টেন্ডার, তাদের দুর্নীতিগুলো যেগুলো হচ্ছে, অভিযোগ উঠছে, তাদের সার্কিট হাউস ব্যবহার করা, তাদের এয়ারপোর্টে ভিআইপি ব্যবহার করা, এই জিনিসগুলো যতদিন অনিয়মতান্ত্রিক রাজনীতি চলবে তাদের জন্য সুবিধা হবে। যখন ভোট হবে, নির্বাচিত সরকার আসবে, তখন আস্তে আস্তে তাদের এই ক্ষমতাগুলো স্বাভাবিকভাবেই কমে আসবে। তারা এই জিনিসগুলো কমাতে চাচ্ছে না, এবং তাদের জুলাই সনদে সাইন না করা, এটাও একটা এনার্কি সৃষ্টির পথ খোলা রাখা। কোনো কাস্টমাইজ বা কোনো কম্প্রোমাইজ ফর্মেটে তারা থাকবে না, এবং তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ইউজ করা হবে। কখনো আওয়ামী লীগ ব্যান, কখনো জাতীয় পার্টি ব্যান, কখনো বিপক্ষ বিশিষ্ট আইনসভা, কখনো জুলাই সনদ। বাই দ্য ওয়ে, জুলাই সনদের দাবিও তারাই তুলেছিল। জুলাই সনদের দাবি তারা টিএসসিতে আন্দোলন করেছে, ঢাকা ভার্সিটিতে আন্দোলন করেছে, আয় রাজু আয়, আয় সবাই রাজুতে আয়। এখন তারা সেখানে স্বাক্ষর করলো না, ফোন করলো না। ডক্টর ইউনূস উপস্থিত থাকা অবস্থায় তার নিয়োগকর্তারা ওইখানে সাইন করতে আসলো না। নিয়োগকর্তা পরিবর্তন হয়ে গেছে, এমনটা হতে পারে। অথবা পুরো জিনিসটাই করা হচ্ছে
একটা পরিবর্তিত পরিস্থিতির পটভূমিকে রাখার জন্য, যে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্ক কষা হবে, রাজনৈতিক খেলা খেলা হবে এবং নিষ্ঠুর খেলা। এই সরকার কিন্তু, সরি আমি লাইন শেষ করে দিচ্ছি, দেখুন এই সরকার আসার পরে জামাতের যারা, শিবিরের যারা শীর্ষ নেতা, যারা ডাকসুর ভিপি হলেন, যারা ডাকসুর জিএস হলেন বা অন্যান্য সব জায়গায়, তারা কেউ কিন্তু উপদেষ্টা হলো না, তারা কেউ কিন্তু বিপ্লবের ফ্রন্টে গেল না। অথচ বিপ্লবের মাস্টার মাইন্ড বললে তারাই, বিপ্লবের যারা ফ্রন্টে গেল তারা পচে গলে দুর্গন্ধময় রাজনীতির পথে সূত্রপাত শুরু করলো। জামাত খুব সযত্নে ক্রিশ্চিয়ান নানদের মতো চেষ্টি রক্ষা করেছে তাদের নেতাকর্মীদের, তারা এই বিতর্কিত জায়গায় তাদেরকে যেতে দেয়নি, যেটার ফল তারা ডাকসুতে পেয়েছে, সামনেও কিছুটা পাবে। আর এরা এক্সপোজ হয়ে, উপদেষ্টা হয়ে, হুমকি দিয়ে, মারামারি করে, কাটাকাটি করে তারা নিজেদের ইমেজ নষ্ট করে ফেলেছে এবং তারা নিরাপত্তাহীনতায়ও ভোগে। গোপালগঞ্জে তাদেরকে সেনাবাহিনী নিয়ে এসেছে। তো আমি মনে করি এই সম্ভাবনাময় এনসিপি সম্ভাবনা সৃষ্টির আগেই শেষ করে ফেলেছে। জি, এখন বিএনপি, শেষ করে দিচ্ছি এক লাইন, বিএনপি জামাত যদি যৌথভাবে তাদেরকে উদ্ধার না করে, তাদের ইলেকট্রাল পলিটিক্সে উদ্ধার হওয়ার কোনো গতি নাই। তারা এই সমস্ত এনার্কি, এই সমস্ত নেগেটিভিটি করছে, এক যতদিন এটা প্রলংড হবে তারা এই সুবিধাটা ভোগ করবে, অথবা বিএনপি এবং জামাত যৌথভাবে তাদেরকে যেন সংসদীয় রাজনীতিতে বসিয়ে দেয়। যৌথভাবে কেন উদ্ধার করবে, এটাও একটা প্রশ্ন। এবং কে আসলে উদ্ধার করবে, কার দিকে কে যাচ্ছে? আমি নিয়োগকর্তা পরিবর্তন হয়ে গেল কিনা মাসুদ কামাল, এই প্রশ্নটা